আইন বলে পাহাড় কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। পাহাড় সাধারণত প্রাকৃতিক সম্পদ এবং এগুলো রাষ্ট্র বা সরকারের মালিকানাধীন থাকে। তাহলে রাঙামাটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সপেক্টর জাফর খান কিভাবে একটি পাহাড়ের মালিক হন? তাছাড়া পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিভাবেই তিনি এখানে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করছেন? এর পেছনে কলকাঠি বা কে নাড়ছে? জানবো সেই কথা। তার আগে জেনে আসি কিছু গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করা একটি গুরুতর অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। মূলত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 অনুযায়ী পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। আইনের বিধান অনুযায়ী নিম্নলিখিত শাস্তিগুলো হতে পারে: প্রথমবারের অপরাধে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। একই অপরাধ দ্বিতীয়বার বা পরবর্তী সময় করলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। এছাড়া যদি পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হয় তবে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। কিছু ক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2021-এর প্রস্তাবিত আইনে আরো কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে যদি কোনো পাহাড় বা টিলা কাটার প্রয়োজন হয় তবে পরিবেশ অধিদপ্তরের সুনির্দিষ্ট ছাড়পত্র গ্রহণ করতে হবে। এই ছাড়পত্র ছাড়া কোনো অবস্থাতেই পাহাড় কাটা যাবে না। এমনকি ব্যক্তিগত মালিকানাধীন পাহাড় বা টিলাও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটা যাবে না। পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। পরিবেশ অধিদপ্তর মামলা দায়ের করতে পারে এবং পরিবেশ আদালত এসব মামলার বিচার করে। মোবাইল কোর্টও এই আইনের প্রয়োগ করতে পারে। পাহাড় কাটার কারণে পরিবেশের যে ক্ষতি হয় তার জন্য আর্থিক ক্ষতিপূরণও ধার্য করা যেতে পারে। অনেক ক্ষেত্রে জেল জরিমানা উভয়ই হয়ে থাকে। পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে ভূমিধস, জীববৈচিত্র্য ধ্বংস, বন্যা, মাটির ক্ষয়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ে। তাহলে রাঙামাটিতে নির্বিচারে যে পাহাড় কেটে বসতি স্থাপন করা হচ্ছে তা কেন থামছে না? এখানে কি আইনের প্রয়োগ নেই, নাকি আইন থাকার পরেও প্রভাবশালীদের কারণে আইন এখানে অসহায়? আর কিভাবেই বা জাফর খানের মতো অনেক প্রভাবশালীরা রাতারাতি পাহাড়ের মালিক হয়ে যাচ্ছেন? আমি মাঠে গেটে যে সড়ক করছি, কেউ এরকম প্রমাণ দিতে পারবে? আপনি সড়ক করেন নাই, ভবন করছেন। ভবন তো আমি করছি, কেউ প্রমাণ দিতে পারবে? কিনা জায়গা তো উনি জায়গা কোথায় থেকে পেয়েছে? উনার হাজবেন্ড সাংবাদিক ছিল এবং মুক্তিযোদ্ধা ছিল, যার কারণে সরকার ওনারা দিচ্ছে সরকার মুক্তিযুদ্ধ হিসেবে দিচ্ছে। ওনার চিকিৎসাতে ইন্ডিয়া নিবে, কেউ টাকা দিচ্ছে না। ওই মানবিক কারণে মেয়র, আগের মেয়রের কথা বলতেছে, আগের মেয়র সহ উনি তো আওয়ামী লীগ করতো, কার্যনত আওয়ামী লীগ করতো, মুক্তিযুদ্ধ যাও আওয়ামী লীগ করতো। রাঙামাটিতে পাহাড় কেটে বসতি বা ঘর নির্মাণের নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন, কারণ এটি একটি চলমান প্রক্রিয়া এবং অবৈধ হওয়ায় এর সঠিক পরিসংখ্যান প্রায়শই হালনাগাদ করা হয় না। তবে বিভিন্ন সময় প্রকাশিত প্রতিবেদন এবং প্রশাসনিক তথ্য থেকে একটি ধারণা পাওয়া যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙামাটি সদর সহ জেলার বিভিন্ন স্থানে পাহাড়ের ঢালে ও পাদদেশে ঝুঁকিতে বসবাস করছেন প্রায় 20,000 মানুষ, যাদের পরিবারের সংখ্যা প্রায় 5,000। জেলা প্রশাসন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই বস্তিগুলো মূলত পাহাড় কেটে বা পাহাড়ের প্রাকৃতিক ঢাল পরিবর্তন করে অবৈধভাবে গড়ে উঠেছে। রাঙামাটি শহরের অন্তত 31টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ভেদভেদের শিমুলতলি, নতুনপাড়া, রূপনগর, লোকনাথ মন্দির এলাকা, কল্যাণপুর, স্বর্ণটিলা, রিজার্ভ বাজার, কাপ্তাই হ্রদ তীরবর্তী এলাকা ও কিনামণি খুনা অন্যতম। জেলা প্রশাসনের মতে পাহাড়ের
এসব বস্তিগুলোর অধিকাংশই অননুমোদিত বা অবৈধ। অনেক ক্ষেত্রে খাস জমিতেও বস্তি স্থাপন করা হচ্ছে। দুর্নীতি প্রতিরোধ কমিটির মতে প্রশাসনের নজরদারির অভাবে এমন অবৈধ বস্তি গড়ে উঠেছে এবং এর ফলে পরিবেশ ও মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। জেলা প্রশাসনের এই তথ্য থেকে পাহাড় সম্পর্কে অনেক কিছুই স্পষ্ট হওয়া গেল, তবে রাঙামাটির সাধারণ মানুষের এ নিয়ে প্রতিক্রিয়া থাকলেও থেমে নেই পাহাড় দস্যুরা। সরজমিনে গিয়ে দেখা যায় রাঙামাটির পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সিএনবি এলাকার মন্ত্রীপাড়া রোডের এই স্থানটির নাম কলেজ গেট। মহল্লার জাফর খানের ভবন নির্মাণে চলছে মহাযজ্ঞ। বেশ পাকাপোক্ত করেই কোটি কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। অনেকেই বলছেন জায়গাটি সড়ক ও জনপদের, অনেকের মতে জায়গাটি খাস খতিয়ানভুক্ত। টিটিসি টিচার হয়ে সে কিভাবে পারে যে একজন এত বড় স্থাপনা করতে, একজন সরকারি টিচার সে এত বড় বিল্ডিং করে সরকারি খাস জায়গা দখল করে। প্রচুর বর্ষণের ফলে পানি পরিনিষ্কাশনের ব্যবস্থা ক্লিয়ার না থাকার কারণে ভূমিধস হচ্ছে। আমাদের এখানে কিছু অসাধু কর্মকাণ্ডে জড়িত কিছু সংস্থা বা সংগঠনের মানুষও এই কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন তো একটা আইন আছে, আপনারা জানেন যে পার্বত্য অঞ্চলে যে পাহাড় কাটার উপর, পাহাড় নিধনের উপর একজন মানবাধিকার কর্মী। এই ভূমি ধসটা যাতে হওয়ার আগে যে পরিকল্পনাগুলো জেলা প্রশাসনের রাষ্ট্রীয়ভাবে থাকে, আমি জানি এতে বরাদ্দ হয়, এতে অনেক কমিটি গঠন হয়, অনেক কিছু হয়, তো আমার কথা হচ্ছে এটা স্বচ্ছতা আমরা দেখি না। টিটিসির মাস্টার মোহাম্মদ জাবর খান সে একজন সরকারি চাকরিজীবী হয়েও তার বিরুদ্ধে এলাকাবাসী মুখ খুললে তাকে হুমকি ও মামলা ভয় দেখায়। মাস্টার মোহাম্মদ জাবর খান সে একজন চাকরিজীবী, সরকারি চাকরি হয়ে তার বিরুদ্ধে এলাকাবাসী মুখ খুললে তাকে হুমকি ও মামলার ভয় দেখায়। রাঙামাটিতে এভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেলে সংবাদকর্মীরা মুখোমুখি হন জাফর খানের। এলাকাবাসীর মতে তিনি নাকি খুবই ক্ষমতাবান, যে কারণে তিনি এ ধরনের কাজ করলেও থেকে যান ধরাছোঁয়ার বাইরে। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার উত্তর পাদুয়া ইয়াসিন পাড়ার মৌলানা ফারুক আহমেদের ছেলে এই জাফর খান। এ ব্যাপারে তিনি নিজেই স্বীকার করলেন এই ভবন নির্মাণের কোনো অনুমতি নেই তার। বলছিলাম যে আপনি অনুমতির কাগজটা আপনি আবেদন করছেন, এরকম কোনো কিছু আমি ঠিক আছে, এটা আমি সংগ্রহ দিব। তা হোক, বিল্ডিং অনুমতির কপিটা একটু দেখাবেন, কালকে আমি আবেদন করব। আমি আপনার কালকে না, আমি এটা আমি যেটা দ্বারা দিচ্ছি লুট্টারে দিচ্ছি করার জন্য, এটা তো আমি তো এভাবে করে নাই, মিডিয়া দিয়ে দিচ্ছি। সত্যি কথা, আবেদন কপি একটা নিতে হবে না, আমি সত্যি মিডিয়া দিয়ে দিচ্ছি। ডকুমেন্ট নম্বর পৌরসভার এটা আমি ট্যাক্স দিচ্ছি, রেগুলার ট্যাক্স দিচ্ছি, এটা ট্যাক্স, এটা পৌরসভার ট্যাক্স। ট্যাক্স দিবেন, ট্যাক্সের কারণ পৌরসভার নিয়ে আমরা রাস্তা ছিল না, আগে রাস্তা নিচ্ছি, ইয়া ছিল না, ইয়া দিচ্ছি, সব মানে পৌরসভার ইন্টারেটেড দিচ্ছে। হ্যাঁ, একজন নাগরিক হিসেবে যা যা দরকার, একজন নাগরিক হিসেবে যা যা আমি দরকার। বলছিলাম যে আপনি অনুমতির কাগজটা আপনি কোনো আবেদন করছেন, এরকম কোনো কিছু আমি ঠিক আছে, এটাই না যারা আছে সবাই করতেছে। আমি এখানে আমার সামনে পিছনে সবাই। না স্যার, আমি বলি আপনি স্থাপনা করছেন, সবাই করছেন, ঠিক আছে, আপনি স্থাপনা করছেন, তিনতলা করতেছেন, আপনি করুন, আপনি লিগ্যাল থাকলে আপনি কাজ করবেন না কেন? আপনি তিনতলা করি নাই, দুইতলা না, রোড লেভেল একতলা করতেছে, আর না, এটাই আমি এখানে থাকবো না। আন্ডারগ্রাউন্ড যেটা, এটা ভাঙানোর জন্য দিচ্ছি, এখানে থাকা যাবে কিনা সন্দেহ আছে, কারণ অনুমতি বিল্ডিং করতে গেলে তো একটা রেকর্ড জায়গা ও খাস জায়গা অনুমতি প্রয়োজন। হ্যাঁ, আমরা রাঙামাটিতে যতগুলা বিল্ডিং করতেছে, যেভাবে করতেছে খাস জায়গায়, যেভাবে তারা আছেন বসবাস করছে, কিনছি, সেভাবেই কিনছি। রাজনৈতিক নেতা যারা ছিল কলেজ গেটে বিএনপি সবাই মিলে এখানে একটা এখন আপনি পৌরসভার অনুমোদনও আপনি আবেদন করছেন, হয়তো পান না, এই তো জাফর খানের এসব ব্যাপারে সিএনআই নিউজ 24 এর আগে প্রথম পর্ব সংবাদ পরিবেশন করে। তারপরেই বেরিয়ে আসে জাফর খানের আসল রূপ। তিনি এখন ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন মহলে, রীতিমতো হুমকি দিচ্ছেন সংবাদকর্মীদের। এখন সাংবাদিক যদি কাজ করে, কোর্টে যদি সাংবাদিক দেখতে হয়, থানায় যদি দেখতে হয়, তাহলে আমার করার কিছু নাই। আর কারণ আমি চাইছি আপনার সাথে একটু ভালোভাবে বসবো, আপনার সাথে আমার সম্পর্ক খারাপ নয়, এবং আমি বসবো এবং আপনাকে জিজ্ঞেস করবো আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন।
যদি আইন থাকে, পাহাড়ের মালিক রাষ্ট্র বা সরকার, তাহলে জাফর খান এলো কোথা থেকে? আর জাফর খানের কথাতেই কিন্তু স্পষ্ট, তিনি অনুমতি না নিয়েই কাটছেন পাহাড়, নির্মাণ করছেন বাড়ি। তাহলে পরিবেশ অধিদপ্তর কি করছে? সেই দায় সারা গোছের বক্তব্য। পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড়, টিলা কর্তন এবং নতুন করা আইনগত দণ্ডনীয়। তো পরিবেশ অধিদপ্তরের কাছে কেউ যদি অভিযোগ করে অথবা পরিবেশ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং এ পাহাড়, টিলা, কর্তন, মোচন এর ঘটনা পরিলক্ষিত হলে পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 এর 6 খ ধারা অনুযায়ী যে কোনো আইন। চোখের সামনে বছরের পর বছর পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে। রয়েছে রাঙামাটি জেলা প্রশাসনের সুনির্দিষ্ট তথ্য, এরপরও বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবেশ অধিদপ্তর থাকেন অভিযোগ বা মনিটরিং এর আশায়। তাহলে কত বছর লাগবে মনিটরিং করতে, তা কিন্তু কেউ জানে না। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকুন। আমরা জানাতে চাই এমন অসঙ্গতির খবর। আপনাদের কাছে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে জানাতে পারেন আমাদের এই নম্বরে। সবাই সতর্ক থাকুন, সচেতন থাকুন।